আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ফর এডুকেশন। তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান, এবং ভৌত বিজ্ঞানে তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2 মার্কসের প্রশ্নগুলি লিখিত উত্তর সহ। এর প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের 14টি তোমাদের প্রশ্নের উত্তর লিখিয়ে দেবো, এর থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, এবং এইভাবে আমি কিন্তু তোমাদের ভিডিও দিতেই থাকবো। প্রতিটি বিষয়ের সাজেশন পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। এছাড়া বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের দেব, তার থেকে তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে, কোন টপিকসটা আমাকে খুব ভালোভাবে পড়তে হবে। আমার কাছে যত স্টুডেন্ট আছে সবার স্কুলের প্রশ্নপত্রই আমি তোমাদের দিতে থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমার এই ভিডিওটি এতটুকু ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে এসো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। আমি তোমাদের প্রতিটি উত্তর খুব বড় করে লিখিয়েছি, কারণ আমাদের যদি 1-2 লাইন মিসও হয়ে যায়, তোমরা তোমাদের মতো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা এটা ছোট করেও নিতে পারো। প্রথম প্রশ্নের উত্তর হবে, অতিরিক্ত বায়ু দূষণ জনিত কারণে ওজোন স্তরের অবক্ষয় বা ধ্বংস ঘটে থাকে। ওজোন গ্যাস সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হলে ওজোন স্তর পাতলা হতে শুরু করে, তাকেই ওজোন স্তরের অবক্ষয় বা বিনাশ বলে। এবং ওজোন স্তরের বিনাশের ফলে ওজোন গহ্বর বা ওজোন হোল সৃষ্টি হয়। মনুষ্য সৃষ্ট ক্লোরোফ্লুরো কার্বন, যেটা সিএফসি যৌগ সমূহ, নাইট্রোজেনের অক্সাইড সমূহ। নাইট্রোজেনের অক্সাইড কি কি? NO2 এবং NO3 ইত্যাদি। এছাড়া হ্যালোন যৌগ সমূহ, যেমন হ্যালোন 1211 ও হ্যালোন 1301 ওজোন স্তরে বিনাশ ঘটায়, তার ফলেও ওজোন গ্যাস সৃষ্টি হয়ে থাকে। এটা হলো তোমাদের ওজোন গহ্বর সৃষ্টির কারণ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কারণগুলি নিম্নলিখিত। প্রশ্ন হলো যে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কারণগুলি উল্লেখ করো, এবং সেই কারণগুলি হলো নিম্নলিখিত। প্রথমটি হলো মানব জাতির বিবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী গ্যাসীয় উপাদানগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং এর ফলে গ্রিন হাউস প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় পয়েন্টটি হলো, গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়ে চলেছে। 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাই গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির মূল কারণ। 3 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন এর ভূমিকা কি? শীততাপ নিয়ন্ত্রণের মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদিতে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি বাষ্পায়িত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যেটা স্টার্ট দিয়ে রাখো। এই সক্রিয় ক্লোরিন, এমনি ক্লোরিন না, তোমাদের কিন্তু সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ ক্লোরিন লিখতে হবে, সক্রিয় ক্লোরিন লিখতে হবে। এই সক্রিয় ক্লোরিন পরমাণুর ক্রিয়ায় ওজোন স্তরের ভাঙন ঘটে। আর বিক্রিয়াটা দেখে নাও, CFCl3, সেখানে ইউভি কার্বন সি, এবং সেখান থেকে CFCl2 প্লাস Cl, এবং এটা হলো সক্রিয় ক্লোরিন, এবং সেটা O3 ওজোন প্লাস Cl হলে ClO প্লাস O2 উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াগুলো লিখে প্র্যাকটিস করো। CF2Cl2 প্লাস H নিউ, সেখান থেকে হচ্ছে আমার CF2Cl প্লাস Cl, এটা হলো সক্রিয় ক্লোরিন। ClO প্লাস O3 হলে 2O2 প্লাস Cl। এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের ফার্স্ট অধ্যায়ের কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এগুলো তোমরা যদি শুধুমাত্র থিওরিটা লেখো তো তোমরা 2-এ 1 পাবে বা 1.5 দেবে, কিন্তু অতি অবশ্যই ইকুয়েশনটা লিখলে তোমরা কিন্তু 2-এ 2 পেয়ে যাবে। 4 প্রশ্ন, বায়োমাস শক্তি বলতে কি বোঝো? বায়োমাস বা জীবভর বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর
কাঠ পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। এদের বায়োমাস বলে। বায়োমাসের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে অবস্থান করে। বায়োমাসে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকেই বায়োমাস শক্তি বলে। তোমরা যদি বোঝো স্ক্রিনশটও তুলে নিতে পারো। 5 প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন প্রতিকারের সম্ভাব্য উপায়গুলি লেখো। বিশ্ব উষ্ণায়ন প্রতিকারের সম্ভাব্য উপায়গুলি হল: 1. জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেকাংশ কমাতে হবে যাতে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কমে। 2. অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে। এবং 3টি হলো বনভূমি রক্ষা করতে হবে এবং বন সৃজনে জোর দিতে হবে। 4টি হলো ফ্রেয়ন, CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি ব্যবহার 50% হ্রাস করতে হবে। 5টি শিল্প কারখানায় দূষণ গ্যাস পরিশোধনের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং 6টি মোটর গাড়ি যথেচ্ছ ব্যবহার কমাতে হবে। আমি তোমাদের এখানে মোট 6টি পয়েন্ট দিয়েছি, তোমাদের 2 নম্বর থাকে। তোমরা যদি 4টি লেখো তাহলেই হবে। তোমরা যদি বিশেষ করে আমাদের প্রথম দিকে যে 1 থেকে 4-এর যে পয়েন্ট আছে সেগুলো যদি লিখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমি তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি, লিখিয়ে দিচ্ছি, আশা রাখি এর থেকেই তোমরা নিশ্চয়ই কমন পাবে। এরপরে আমি তো তোমাদের সাজেশন দিতেই থাকবো। 6 প্রশ্নটি হলো বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর সৃষ্টির পর থেকে তার অভ্যন্তরস্থ ম্যান্টল অঞ্চল থেকে নির্গত পদার্থের একটি অংশ গ্যাস আকারে বিস্তৃত হয়ে বায়ুমণ্ডল সৃষ্টি করেছে। ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে বলয়াকারে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ থাকে তাকেই বায়ুমণ্ডল বলে। তোমরা যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। 7 প্রশ্ন, উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায় ও কি কি? এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কয়টি স্তরে ভাগ করা যায় সেইভাবে সাধারণত আসে না, কিন্তু এই যে বিভিন্ন স্তর আছে এবং স্তরের যে কাজ, এই স্তরে কি ঘটে এবং একে কেন এই স্তর বলা হয়। যেমন ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? এই ধরনের প্রশ্নই এসে থাকে। উষ্ণতা ও উচ্চতা ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা যায়। প্রথমটি হলো ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়টি শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর হলো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং 5টি হলো এক্সোস্ফিয়ার। 8 প্রশ্ন, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের প্রথমটি আমরা যেটা জানলাম, উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা যায়, আর রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা যায়। খুব ভালোভাবে দেখবে রাসায়নিক গঠন দিয়েছে কি উষ্ণতা ও উচ্চতা দিয়েছে। রাসায়নিক গঠন অনুসারে যে 2টি ভাগে ভাগ করা যায়, প্রথমটি হলো হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবং দ্বিতীয়টি হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল। 9 প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন। তখন লিখবে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কারণ ট্রপোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরে কোনো মেঘ, ঝড়ে, বৃষ্টি কিছুই হয় না, তাই এই স্তরকে শান্তমণ্ডল বলে। এই কারণে এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করে। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন। আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করে এবং কেন। দুটোরই উত্তর আমাদের কিন্তু এই 9 নম্বর প্রশ্নের উত্তরটি হবে। 10 প্রশ্নতে এবার এসো দেখে নিই, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে স্ট্র্যাটোপেজ কাকে বলে। স্ট্র্যাটোস্ফিয়ারের যে অঞ্চল থেকে মেসোস্ফিয়ারের যে অঞ্চল পর্যন্ত উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকে, তাকে বলা হয় স্ট্র্যাটোপেজ, অর্থাৎ তাকে স্ট্র্যাটোপেজ বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার এসো আমরা 11 প্রশ্ন দেখে নিই। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন? ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর এবং এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের প্রায়
বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা ও জলকণা এই স্তরে থাকে। মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি এই স্তরেই ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলা হয় এবং এই স্তরের ওপরের দিকের উষ্ণতা -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এই উত্তরটাও তোমরা দেখে নাও ভালোভাবে। 12 প্রশ্ন, ট্রোপোপজ কাকে বলে? ট্রোপোস্ফিয়ারের শেষাংশ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের যে উচ্চতা পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকে অর্থাৎ -56 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই অঞ্চলকেই ট্রোপোপজ বলে। তাহলে আগেরটা আমরা জানলাম স্ট্র্যাটোপেজ কাকে বলে এবং এখানে হলো ট্রোপোপজ কাকে বলা হয় বা ট্রোপোপজ। তোমাদের বিভিন্নভাবে আসতে পারে, কারণ এগুলো ইংলিশের স্পেলিং থেকে যেহেতু বাংলায় ট্রান্সফার করা হয়েছে, সেখানে তোমাদের ট্রোপোপজ আসতে পারে, ট্রোপোপেজ আসতে পারে। উত্তর কিন্তু একই হবে এবং তোমাদের প্রশ্নপত্রে যা দেওয়া থাকবে সেটাই লিখবে। আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের এইভাবে প্রশ্ন দিচ্ছি, এইভাবে তোমাদের প্রতিটি অধ্যায়ে আমি তোমাদের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে দেবো, তোমাদের সাজেশন সব কিছুই তোমরা পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তোমরা কিন্তু অতিরিক্তভাবে তোমরা কিন্তু অতি অবশ্যই নিয়মিত লক্ষ্য রেখো ভিডিওগুলো, কারণ এই প্রতিটি ভিডিও খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমি তোমাদের 13 আর 14 যে প্রশ্ন দুটি বলবো, দুটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটি হলো মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হলো 4CH4, 23H2O। তাহলে এখানে হলো CH4 অর্থাৎ মিথেন, 4CH4 আর 23H2O, 23টা H2O সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ। এর মধ্যে 13.4% মিথেন থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা স্ক্রিনশট তুলে নাও, আর যদি বই থেকে মুখস্থ করো তাতেও কোনো অসুবিধে নেই। 14 প্রশ্ন হলো মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন আহরণ করা হয়? 1100 মিটার নিচে সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড ইনজেকশন অর্থাৎ CO2 ইনজেকশন, CO2 গ্যাসকে মিথেন স্তরে পাইপের সাহায্যে প্রবেশ করালে CO2 গ্যাস মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে। অর্থাৎ আমরা যদি কার্বন ডাই অক্সাইড ইনজেকশন সেটা যদি আমাদের CO2 গ্যাসকে মিথেন স্তরের পাইপের সাহায্যে প্রবেশ করানো হয়, তাহলে এই যে CO2 গ্যাস এটা কি করে না মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে। আমাদের কার্বন ডাই অক্সাইড ইনজেকশনে যে CO2 গ্যাসটা আমরা যেটা দিচ্ছি, তাহলে সেইটা মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে অর্থাৎ আলাদা করে। কেন করে? কারণ CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড অণু ও জলের অণুর মধ্যে বন্ধন CH4 এবং জলের অণুর মধ্যে বন্ধন অপেক্ষা অধিক শক্তিশালী, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আর জলের অণুর মধ্যে বন্ধনটা বেশি শক্তিশালী। এবং এবার আমাদের এই ইকুয়েশনটা লিখে দেবে, সেটি হলো মিথেন হাইড্রেট, তার মধ্যে যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস দিই তাহলে সেখান থেকে CO2 হাইড্রেট হচ্ছে এবং তার সঙ্গে আমাদের মিথেন গ্যাস অর্থাৎ CH4 গ্যাস আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমরা কি ধরনের প্রশ্ন পড়বে। এইভাবে 14টা প্রশ্ন তোমরা রেডি করে যাও, আশা রাখি নিশ্চয়ই তোমরা এখান থেকে কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।